তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ যে দুজন মানুষ একই কাজ করে, একই শহরে থাকে, একই বেতন পায়, কিন্তু তবুও একজন সারা জীবন বেতনের জন্য অপেক্ষা করে, ঋণের জালে জড়িয়ে থাকে, এবং অন্যজন চুপচাপ সম্পদ গড়ে তোলে। আমাদের মধ্যে কেউ কেউ টাকার পিছনে ছুটতে থাকে, আবার কেউ কেউ এমন একটা ব্যবস্থা তৈরি করে যেখানে টাকা নিজেই টাকা অনুসরণ করে। আমাদের স্কুলে বিজ্ঞান, ইতিহাস এবং গণিত শেখানো হয়। আমরা পর্যায় সারণী থেকে শুরু করে মুঘল সাম্রাজ্য পর্যন্ত সবকিছু মুখস্থ করি, কিন্তু কেউ কি কখনো আমাদের টাকা উপার্জন করতে শেখায়নি? কিভাবে তা সঞ্চয় করতে হয়? আর আসল কথা হলো, টাকা থেকে টাকা কিভাবে উপার্জন করতে হয়। আমাদের বলা হয় ভালো নম্বর পেতে, যাতে আমরা ভালো চাকরি পাই, কিন্তু আমাদের কখনো বলা হয় না কেন ভালো চাকরি পাওয়ার পর টাকা তোমার সাথে থাকে না। যদি তোমার জীবনে দুজন বাবা থাকতো, তাহলে একজন বাবা উচ্চশিক্ষিত হতেন, সরকারি চাকরিতে থাকতেন, প্রতিদিন সকালে অফিসে যেতেন, সময় মতো কাজ করতেন এবং তার মাসিক বেতনের জন্য অপেক্ষা করতেন। তিনি সারা জীবন কঠোর পরিশ্রম করতেন, কিন্তু তবুও তিনি সব সময় টাকার জন্য চিন্তিত থাকতেন। ইএমআই, বাচ্চাদের ফি, অবসরের টেনশন। এবং অন্য বাবা ততটা শিক্ষিত ছিলেন না, হয়তো তার কাছে বড় কোনো ডিগ্রি ছিল না, কিন্তু সে টাকার আসল ধারণা অর্জন করেছিল। সে জানত টাকা কিভাবে কাজ করে, সঠিক জায়গায় বিনিয়োগ করে কিভাবে তা বড় করা যায়, এবং আর্থিক টানাপোড়েন ছাড়াই কিভাবে একটি মুক্ত জীবন যাপন করা যায়। তাহলে এখন ভাবো, যদি তোমার সামনে এই দুটি পথ থাকে, একজন বাবা যিনি বলেন পড়াশোনা করো যাতে তুমি একটা ভালো চাকরি পাও, এবং অন্যজন বাবা যিনি বলেন পড়াশোনার সাথে সাথে টাকাও বোঝো যাতে তোমাকে কখনোই কোনো চাকরির উপর নির্ভর করতে না হয়, তাহলে তুমি কার কথা শুনতে চাও? যিনি নিজেই সারা জীবন টাকার জন্য দৌড়েছেন, নাকি যিনি টাকা শিখিয়েছেন তার জন্য কাজ করার জন্যে? এই প্রশ্নটি এই বইয়ের মূলে রয়েছে। রিচ ড্যাড, পুয়ার ড্যাড এই দুটি চিন্তাভাবনার মধ্যে পার্থক্য ব্যাখ্যা করে। এই গভীর পার্থক্য, এই চিন্তার সংঘর্ষ এবং দুটি ভিন্ন জীবনের এই দর্শনই এই বইয়ের প্রাণ। রিচ ড্যাড, পুয়ার ড্যাড এই বইটি কেবল টাকার কথা বলে না, এটি আমাদের চিন্তাভাবনার স্তর খুলে দেয়। এটি আমাদের শেখায় কিভাবে মধ্যবিত্তের উত্তরাধিকার সূত্রে পাওয়া চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে আমরা আর্থিক স্বাধীনতার দিকে চিন্তা করতে পারি। যদিও আমাদের আয় এখন কম, কিন্তু আমাদের চিন্তাভাবনা বড় হওয়া উচিত। এই বইটি জিজ্ঞাসা করে, তুমি কি কেবল টাকার জন্য কাজ করে যেতে চাও, নাকি এমন একটি ব্যবস্থা তৈরি করতে চাও যেখানে টাকা তোমার জন্য কাজ করে? ধনী বাবা, দরিদ্র বাবা কোনো জাদুকরী কৌশল নয়, এটি একটি নতুন দৃষ্টিভঙ্গির দরজা। এমন একটি দৃষ্টিভঙ্গি যা অর্থের সাথে আমাদের সম্পর্ক এবং এমনকি আমাদের পুরো জীবনকে বদলে দেয়। রবার্ট কিওসাকি এমন একটি নাম যা লক্ষ লক্ষ মানুষের চিন্তাভাবনাকে নাড়া দিয়েছিল। তিনি একজন প্রেরণাদায়ী বক্তা নন, তিনি কোনো চলচ্চিত্র তারকা বা এমনকি একজন কোটিপতি ব্যবসায়ীও ছিলেন না, কিন্তু তার চিন্তাভাবনা মানুষকে অর্থের জগৎকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে সক্ষম ছিল। রবার্ট নিজেই একটি সাধারণ পরিবার থেকে এসেছিলেন। তার আসল বাবা ছিলেন একজন সুশিক্ষিত, সম্মানিত ব্যক্তি যিনি সরকারি চাকরি করতেন। তিনি তাকে সর্বদা পড়াশোনা করতে, ভালো চাকরি করতে এবং তারপর সারা জীবন কঠোর পরিশ্রমের মাধ্যমে উপার্জন করতে শেখাতেন। কিন্তু রবার্টের ছোটবেলার বন্ধুর বাবা, যিনি আনুষ্ঠানিক শিক্ষায় খুব একটা অগ্রসর ছিলেন না, রবার্টকে সম্পূর্ণ ভিন্ন জগৎ দেখিয়েছিলেন। তিনি তাকে শিখিয়েছিলেন যে স্কুলে পড়া গুরুত্বপূর্ণ, কিন্তু অর্থ বোঝা তার চেয়েও গুরুত্বপূর্ণ। রবার্ট তার জীবনে দুই ধরনের চিন্তাভাবনা খুব কাছ থেকে দেখেছিলেন। একটা ছিল দরিদ্র চিন্তাভাবনা, যা শিক্ষার ওপর মনোযোগ দিয়েছিল কিন্তু অর্থের ওপর নয়, এবং অন্যটি ছিল ধনী চিন্তাভাবনা, যা বিশ্বাস করত যে অর্থ উপার্জন এমন একটি দক্ষতা যা যে কেউ শিখতে পারে। রিচ ড্যাড, পুয়ার ড্যাড লেখার উদ্দেশ্য কেবল আপনাকে ধনী হতে শেখানো ছিল না। এই বইয়ের আসল উদ্দেশ্য হল আপনাকে সেই চিন্তাভাবনা থেকে বের করে আনা যা বলে যে কেবল পড়াশোনা এবং চাকরিই সবকিছু। এই বইয়ের মাধ্যমে রবার্ট আমাদের ব্যাখ্যা করেছেন যে আর্থিক স্বাধীনতা কোনো লটারি বা ভাগ্য থেকে আসে না, এটি একটি মনস্থিতি থেকে আসে। আপনি কতটা উপার্জন করছেন তা বিবেচ্য নয়, আপনি কি ভাবেন, আপনি কি করেন এবং আপনার অর্থ দিয়ে কিভাবে সিদ্ধান্ত নেন তা গুরুত্বপূর্ণ। বইটির উদ্দেশ্য হল আপনাকে সচেতন করা, আপনাকে এমন চশমা পরানো যাতে আপনি কেবল অর্থের দিকেই নয়, বরং আপনার জীবনের সিদ্ধান্তগুলিকেও একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করেন। ধনী লোকেরা সম্পদ কেনে, দরিদ্র লোকেরা দায়িত্ব কেনে। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কিছু মানুষ যতই উপার্জন করুক না কেন প্রতি বছর ধনী হচ্ছে, অন্যদিকে কিছু মানুষ যতই কঠোর পরিশ্রম করুক না কেন তাদের অবস্থা একই থাকে? এর উত্তর লুকিয়ে আছে সম্পদ এবং দায়িত্বই দুটো শব্দের মধ্যে। এখন সাবধানে বুঝুন, কারণ এই পার্থক্যই আপনার জীবনের দিক নির্দেশনা দিতে পারে।
সম্পদ মানে এমন কিছু যা আপনার জন্য অর্থ উপার্জন করে, অর্থাৎ আপনি ঘুমাচ্ছেন, ছুটি উপভোগ করছেন বা অসুস্থ, একটি সম্পদ এখনও আপনার জন্য টাকা আনতে পারে। অন্যদিকে দায়িত্ব মানে এমন কিছু যা আপনার পকেট থেকে টাকা বের করে দেয়। আপনি চান বা না চান সেই জিনিসটা আপনার আয় খেয়ে ফেলে। এখন এটা সহজ ভাষায় বুঝতে দিন। ধরুন আপনি ইএমআইতে একটা দামি গাড়ি কিনলেন, যা দেখতে দুর্দান্ত। আপনি নিজেই তা চালান এবং প্রতি মাসে এর কিস্তি পরিশোধ করেন। আপনি বিমার জন্য অর্থ প্রদান করেন, পেট্রোল ভরে পান। এর মানে প্রতি মাসে এটা আপনার পকেট থেকে টাকা বের করছে। এটি একটি দায়িত্ব। এখন ধরুন আপনি একটি ছোট অ্যাপার্টমেন্ট কিনে ভাড়া দিলেন, প্রতি মাসে বিনিময়ে ভাড়া পান। এর মানে কিছু না করেই টাকা আসছে। এটি একটি সম্পদ। আপনি কি পার্থক্যটা বুঝতে পেরেছেন? ধনী ব্যক্তিরা সবসময় এটাই করেন। তারা ভাবেন যে আমি আজ যে টাকা উপার্জন করছি তা দিয়ে আমি কি কিনব যা আগামীকাল আমার জন্য টাকা উপার্জন করবে। মানুষ মনে করে যে আমি যা কিছু আয় করছি, আমার এমন কিছু কেনা উচিত যা আজ আমার পছন্দ এবং যা আমার অবস্থা প্রকাশ করে। এবার আরেকটি প্রাসঙ্গিক উদাহরণ দেওয়া যাক। একজন মানুষ প্রতি মাসে 400 টাকা আয় করে। সে ইএমআইতে একটি নতুন ফোন কেনে, তার বাইকের ইএমআই পরিশোধ করে, সপ্তাহান্তে বাইরে খায়, মাসের শেষে তার পকেট খালি থাকে। অন্যদিকে আরেকজন মানুষও 400 টাকা আয় করে, কিন্তু প্রতি মাসে এসে 5000 টাকা আলাদা করে রাখে এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে। সে একটি ছোট দোকানের ভাড়া থেকে আরও কিছু আয় যোগ করে। কয়েক বছরের মধ্যে তার একটি প্যাসিভ ইনকাম আয়। অতএব এটা বোঝা গুরুত্বপূর্ণ আয় নয়, বরং চিন্তাভাবনাই তোমাকে ধনী করে তোলে। সম্পদ মানে তুমি কত আয় করছো তা নয়, বরং তুমি যে আয় করছো তা হলো তুমি কি করছো। তুমি কি তা খরচ করছো, নাকি এমন কোথাও বিনিয়োগ করছো যেখানে থেকে তোমার জন্য আরও বেশি অর্থ উপার্জন করা যায়? এখন প্রশ্ন জাগে, সবাই কি সম্পদ কিনতে পারে? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই। সম্পদ কেবল একটি বড় সম্পত্তি নয়। এটি একটি ছোট পার্শ্ব ব্যবসা হতে পারে, এটি আপনার বিক্রি করা একটি অনলাইন কোর্সও হতে পারে, এটি আপনার লেখা একটি বইও হতে পারে, অথবা একটি ইউটিউব চ্যানেল থেকে আয়ও একটি সম্পদ হতে পারে। আসল কথা হলো আপনাকে প্রতি মাসে আপনার আয়ের একটি অংশ এমন জায়গায় বিনিয়োগ করতে হবে যা ভবিষ্যতে আপনার জন্য কাজ করবে। ধীরে ধীরে এই ছোট সম্পদগুলি একদিন এত শক্তিশালী হয়ে উঠতে পারে যে আপনি অর্থের জন্য চিন্তাও করতে চাইবেন না। আপনি যদি আপনার মাসিক আয় থেকে কিছু সম্পদ তৈরি করতে থাকেন, তাহলে এমন সময় আসবে যখন আপনাকে অর্থ উপার্জনের জন্য দৌড়াতে হবে না, বরং অর্থ আপনার জন্য দৌড়াবে। ধনী ব্যক্তিরা এটাই করে। তারা তাদের কঠোর পরিশ্রম দিয়ে এমন সিস্টেম তৈরি করে যা পরে তাদের জন্য কাজ করে। পরের বার যখনই আপনি কিছু কিনতে যাবেন, কেবল নিজেকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করুন, এই জিনিসটি কি আমার পকেটে টাকা রাখবে নাকি বের করে নেবে? যদি আপনি এই চিন্তাভাবনাটি ধরে ফেলতে পারেন, তাহলে বিশ্বাস করুন আপনার এবং ধনীতার মধ্যে কেবল একটি সময়ের ব্যবধান থাকবে। সম্পদ এবং দায়বদ্ধতার এই সহজ কিন্তু শক্তিশালী ধারণাটি বোঝা এই বইয়ের সবচেয়ে বড় শিক্ষাগুলির মধ্যে একটি। এবং যদি এই শিক্ষাটি হৃদয়ে ধারণ করা হয়, তাহলে আপনার আর্থিক যাত্রা সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে পারে। আপনার চাকরি ছেড়ে দেবেন না, বরং আপনার চিন্তাভাবনা পরিবর্তন করুন। রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটির নাম শুনলেই অনেকেই প্রথমেই ভাবেন যে হয়তো এতে লেখা আছে যে চাকরি করা বোকামি এবং সবারই ব্যবসা করা উচিত। কিন্তু বাস্তবে রবার্ট কিওসাকি এই কথা বলেন না। তিনি খুব গভীরভাবে বলেন যে আপনি চাকরি করছেন বা ব্যবসা চালাচ্ছেন, তাতে কিছু যায় আসে না। আসল পার্থক্য তৈরি হয় আপনার চিন্তাভাবনা দিয়ে, আপনার মানসিকতা দিয়ে। বিশেষ করে আমাদের দেশে ছোটবেলা থেকেই আমাদের কেবল একটি লাইন শেখানো হয়, ভালো নম্বর পান যাতে আপনি একটি ভালো চাকরি পান, আর যখন আপনি চাকরি পান তখন মনে হয় যেন জীবনের উদ্দেশ্য পূরণ হয়েছে। কিন্তু আসলেই কি এটাই সব? ধরুন একটি ছেলে 25 বছর বয়সে চাকরি শুরু করে। সে প্রতিদিন 9 থেকে 6 ডলার বেতন পায়, ইএমআই চলে যায়, মাসিক বাজেট তৈরি হয়, তারপর পরের মাসে এই চক্র বছরের পর বছর ধরে চলতে থাকে। এবার ভাবুন 35 বছর বয়সে সেই ছেলেটির কি থাকে? পদোন্নতি, হয়তো বাইকের পরিবর্তে গাড়ি এবং কিছু সঞ্চয়। কিন্তু এটা কি আর্থিক স্বাধীনতা? রবার্ট বলেন না। তিনি বলেন যে আমাদের চাকরি ছেড়ে দেওয়ার দরকার নেই, কিন্তু আমাদের চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে। দেখুন, একটা কর্মচারী মানসিকতা আছে। এই মানসিকতা বলে শুধু কঠোর পরিশ্রম করো, সিনিয়র হও এবং তারপর আরও কঠোর পরিশ্রম করো, কোম্পানির জন্য মূল্য বৃদ্ধি করো এবং নিজের জন্য একটু ইনক্রিমেন্ট চাও। এতে কোনো ভুল নেই, কিন্তু এই চিন্তাভাবনায় আর্থিক বৃদ্ধির নিয়ন্ত্রণ তোমার হাতে নেই। এখন আসুন বুঝতে পারি যে বিনিয়োগকারী মানসিকতা কি। বিনিয়োগকারী মানসিকতা সম্পন্ন ব্যক্তি আমার আয় নিয়ে ভাবে না, বরং সে ভাবে যে আমি আমার আয় কিভাবে বাড়াতে পারি। সে কেবল কাজ করে না, বরং টাকা কিভাবে কাজ করে, বাজার কিভাবে কাজ করে, সম্পদ কিভাবে তৈরি হয় এবং টাকা কিভাবে গুণ করা হয় তা শিখতে তার সময় ব্যয় করে। এখন একটি খুব সহজ এবং প্রাসঙ্গিক উদাহরণ নেওয়া যাক। ধরুন 2 বন্ধু আছে, দুজনের বয়স 30 বছর এবং দুজনেরই বেতন 50,000 টাকা। প্রথম বন্ধু প্রতি মাসে তার পুরো বেতন ভাড়া, ইএমআই, খাবার, ভ্রমণ এবং উৎসবে কেনাকাটায় ব্যয় করে। দ্বিতীয় বন্ধুটিও একই পরিমাণ আয় করে, কিন্তু এসআইপির মাধ্যমে প্রতি মাসে 10,000 টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে। এখন 10 বছর পর কি হবে?
প্রথম বন্ধুর হয়তো একটা গাড়ি আছে যার ইএমআই এখনও চলছে, কিছু আসবাবপত্র, কিছু বিলাসবহুল জিনিসপত্র, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট প্রায় খালি থাকবে। দ্বিতীয় বন্ধুরও হয়তো সব আছে, কিন্তু একই সাথে তার বিনিয়োগ 20 থেকে 25 লক্ষ টাকায় পৌঁছে যেত, কারণ সে তার মানসিকতা বদলেছে। এখানে পার্থক্য ছিল আয়ের মধ্যে নয়, মানসিকতার মধ্যে। রবার্ট স্পষ্টভাবে বলে, টাকার জন্য কাজ করো না, টাকাকে তোমার জন্য কাজ করো। অর্থাৎ শুধু টাকা উপার্জনের জন্য জীবন শুরু করো না। ভাবো তুমি যা উপার্জন করছো তা তোমার জন্য কিভাবে আরও বেশি টাকা উপার্জন করতে পারে। এই চিন্তাভাবনা আমাদের কাছে একেবারেই নতুন, কারণ আমাদের কখনো শেখানো হয়নি কিভাবে টাকা নিয়ে চিন্তা করতে হয়। আমরা বিনিয়োগকে ভয় পাই, আমরা মনে করি রিস্ক আছে, কিন্তু আসলে সবচেয়ে বড় রিস্ক হলো আমরা টাকা অলস রেখে দিই। এবার আরেকটি দিক বোঝো, অনেকেই ভাবেন যে যখন আমার আয় বেশি হবে তখন আমি বিনিয়োগ করব, কিন্তু এটা একটা প্রতারণা। যদি তুমি 50,000 টাকার মধ্যে 5,000 টাকা সঞ্চয় করতে না পারো, তাহলে 1 লক্ষ টাকা পেলেও তুমি 50,000 টাকা সঞ্চয় করতে পারবে না। টাকা বৃদ্ধির সাথে সাথে অভ্যাস বদলায় না, মানসিকতার সাথে সাথে এগুলি পরিবর্তিত হয়। এই কারণেই রবার্ট বলেছেন যে আপনি যে কোনো পর্যায়ে থাকতে পারেন, আপনি চাকরিতে ছাত্র অবস্থায় অথবা ক্যারিয়ারের শুরুতে, আপনাকে এখন থেকেই আপনার চিন্তাভাবনা পরিবর্তন করতে হবে। আপনাকে ভাবতে হবে যে আমি কি করছি। আমার একটি মূল কথা মনে রাখা উচিত যে আপনি শুধুমাত্র যে সম্পদগুলি কেনার কথা ভাববেন তা নয়, বরং এই সম্পদগুলি আপনার আর্থিক লক্ষ্যের কাছে কিভাবে সাহায্য করতে পারে সেটাও ভাবা উচিত। আমি কি শুধু খরচ করছি নাকি ভবিষ্যতের জন্য কিছু তৈরি করছি? আমি যা শিখছি তা কি আমার সম্পদ বৃদ্ধি করবে নাকি আমার চাকরিকে সুরক্ষিত রাখবে? আমি কি আমার বেতনের মালিক নাকি এটি আমার জীবন পরিচালনা করছে? আমাদের অনেকেই আমাদের পারিবারিক দায়িত্বে এতটাই জড়িয়ে পড়ে যে আমরা কেবল বেঁচে থাকার জন্য বেঁচে থাকি। কিন্তু যদি আপনি আপনার সন্তানদের সেই উত্তরাধিকার দিতে চান যা আপনি পাননি, তাহলে আজ থেকে আপনাকে কেবল কঠোর পরিশ্রম নয়, বরং বুদ্ধিমানের সাথে কাজ করতে হবে। আর জ্ঞান বলে যে টাকার পিছনে দৌড়াবেন না, টাকা আপনার পেছনে ছুটবে। এর মানে এই নয় যে আপনি অন্ধভাবে ঝুঁকিপূর্ণ শেয়ারে বিনিয়োগ করবেন অথবা আপনার চাকরি ছেড়ে একটি স্টার্টআপ শুরু করবেন। না, এর মানে হলো আপনি শিখবেন টাকা কিভাবে চিন্তা করে, বিনিয়োগ কিভাবে কাজ করে, কর পরিকল্পনা কিভাবে করা হয়, কিভাবে প্যাসিভ ইনকাম তৈরি হয়। আর হ্যাঁ, আপনার আরাম অঞ্চল থেকে বেরিয়ে আসুন, বই পড়ুন, অর্থ সম্পর্কিত ভিডিও দেখুন, বিশেষজ্ঞদের কথা শুনুন। এগুলি সবই আপনার আর্থিক মানসিকতার অংশ। রবার্ট এটাই শেখান। আপনার কাজ আপনার পরিচয় নয়, পরিচয় তখনই তৈরি হয় যখন আপনি আপনার সিদ্ধান্তের মাধ্যমে আপনার ভবিষ্যৎ গঠন করেন। তাই পরের বার যখন আপনার বেতন আসবে, তখন নিজেকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করুন, আমি কি এখানে শুধু খরচ করার জন্য এসেছি নাকি কিছু একটা করার জন্য এসেছি? আর্থিক শিক্ষা একাডেমিক শিক্ষার চেয়েও বেশি কিছু। স্কুল আমাদের ভালো চাকরি শেখায়, আর্থিক স্বাধীনতার জন্য নয়। আমরা যখন ছোট থাকি তখন আমাদের পরিবারের সদস্যরা কি বলে? ছেলে, ভালো নম্বর পাও, ভালো কলেজে যাও, তাহলে তুমি ভালো চাকরি পাবে। আমরা সবাই কোথাও না কোথাও এই লাইনটা শুনেছি, এবং এতে কোনো ভুল নেই। শিক্ষা গুরুত্বপূর্ণ, কিন্তু শুধু ভালো শিক্ষাই কি জীবনকে আরও ভালো করে তোলে? স্কুল কলেজ কি আমাদের শেখায় 2+2 কি? পর্যায় সারণীতে কোন উপাদান কি কোথায়? মুঘল সাম্রাজ্যের ইতিহাস কি ছিল? কিন্তু কখনো কি কোনো ক্লাসে ইএমআই পরিচালনা করতে শেখানো হয়েছিল? অথবা কিভাবে কর সাশ্রয় করতে হয় বা কিভাবে অর্থ বিনিয়োগ করতে হয়? আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের শেখায় কিভাবে অর্থের জন্য কঠোর পরিশ্রম করতে হয়, কিন্তু এটি শেখায় না যে অর্থ কিভাবে আমাদের জন্য কঠোর পরিশ্রম করে। এই কারণে লক্ষ লক্ষ মানুষ দিনরাত পরিশ্রম করে, কিন্তু কখনো আর্থিক চাপ থেকে বেরিয়ে আসতে পারে না। এবার একটি গল্প শুনুন। রাহুল একজন বুদ্ধিমান ছেলে ছিল। সে এমবিএ করেছিল। সে একটি নামী কোম্পানিতে চাকরি পেয়েছিল এবং তার শুরুর বেতন ছিল প্রতি মাসে 1 লক্ষ টাকা। সবাই বলতো, বাহ বাবা, তুমি তো থিতু হয়ে গেছো। কিন্তু পরের বছরই রাহুল একটা নতুন গাড়ি কিনল, ইএমআই শুরু হলো। তারপর সে বিয়ে করল, একটা হোম লোন নিল এবং কিছুক্ষণের মধ্যেই তার খরচ তার বেতনের চেয়ে বেশি হতে লাগলো। এখন প্রতি মাসে তার বেতন কেবল ইএমআই, বিল আর খরচের পেছনেই ব্যয় হতো। অন্যদিকে রমেশ নামে একটা ছেলে ছিল। সে খুব একটা শিক্ষিত ছিল না, সে মাত্র দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিল। কিন্তু সে তার মামার সম্পত্তির ব্যবসায় কাজ শুরু করল। ধীরে ধীরে সে ছোট ছোট সম্পত্তি কিনে ভাড়া দিতে শিখল। সে তার সামান্য সঞ্চয় দিয়ে একটি ছোট ফ্ল্যাট কিনল, তারপর সে তা ভাড়া দিল। সেখান থেকে প্রতি মাসে যে 10,000 টাকা আসতো তা পরবর্তী সঞ্চয়ের অংশ হয়ে যেত। 6 বছরে রমেশের এমন 3টি ফ্ল্যাট ছিল এবং সে কোনো অফিসের চাকরি ছাড়াই প্রতি মাসে 50,000 টাকা প্যাসিভ ইনকাম করছিল। এখন কল্পনা করো, একদিকে একজন উচ্চযোগ্য এমবিএ আছে যার মাসিক ইএমআই এর বোঝা, অন্যদিকে একজন দ্বাদশ উত্তীর্ণ ব্যক্তি আছেন যিনি কম টাকায়ও স্বাচ্ছন্দ্যে স্বাধীন জীবনযাপন করছেন।
তাহলে কি শিক্ষার ক্ষেত্রে কোনো পার্থক্য ছিল? না, পার্থক্য ছিল মানসিকতার ক্ষেত্রে, পার্থক্য ছিল আর্থিক জ্ঞানের ক্ষেত্রে। আর্থিক শিক্ষার অর্থ এই নয় যে আপনার শেয়ার বাজার বা বিটকয়েন সম্পর্কে প্রযুক্তিগত জ্ঞান থাকা উচিত। এর অর্থ হলো আপনার বুঝতে হবে যে অর্থ কিভাবে কাজ করে, কোন জিনিস অর্থ বৃদ্ধি করে এবং কোন জিনিস আপনাকে ব্যয় করতে বাধ্য করে। আপনার সঞ্চয় এবং বিনিয়োগের মধ্যে পার্থক্য বোঝা উচিত। অনেক লোক আছেন যারা খুব যোগ্য, তাদের MBA, ইঞ্জিনিয়ারিং, ডক্টরেটের মতো ডিগ্রি রয়েছে, কিন্তু তাদের আর্থিক অবস্থা এতটাই দুর্বল যে জরুরি পরিস্থিতিতে তাদের কাছে 10,000 টাকাও নেই। কেন? কারণ তাদের কখনো অর্থ পরিচালনা করতে শেখানো হয়নি। এখন এই কারণেই অনেক সময় আপনি একজন সবজি বিক্রেতাকে তার 2 সন্তানকে শিক্ষিত করতে দেখবেন। তিনি তার ছোট ব্যবসা থেকে সঞ্চয় করছেন এবং একটি ফ্ল্যাট কিনছেন, এবং একই সঙ্গে একজন উচ্চ বেতন নির্বাহী যিনি লক্ষ লক্ষ টাকা আয় করছেন, ভাড়া করা একটা ফ্লাইটে থাকেন এবং সর্বদা অর্থ নিয়েই টেনশনে থাকেন। এর অর্থ এই নয় যে একাডেমিক শিক্ষা অকেজো, মোটেও না। শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু শুধু ভালো শিক্ষাই আর্থিক স্বাধীনতা বয়ে আনে না। এর জন্য এক ভিন্ন ধরনের শিক্ষার প্রয়োজন, আর্থিক শিক্ষা। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই আর্থিক শিক্ষা কোথায় পাওয়া যায়? স্কুলে না কলেজে? আমাদের নিজেদেরই এটা শিখতে হবে, বই পড়ে, প্রকৃত মানুষের কাছ থেকে শিখে, ভিডিও দেখে, অথবা নিজেদের ছোট ছোট আর্থিক সিদ্ধান্ত নিয়ে। ইনস্টাগ্রামে রিল স্ক্রল করার চেয়ে এই নেটিভ ইউটিউবে ভালো ভিডিও, সাক্ষাৎকার দেখুন। কিন্তু না, আপনাকে ইনস্টাগ্রামে রিল স্ক্রল করতে হবে। আপনি কি মিউচুয়াল ফান্ড কিভাবে SIP শুরু করবেন, সোনা বা সম্পত্তিতে বিনিয়োগ করা কি ঠিক, ক্রেডিট কার্ডের পেমেন্ট কিভাবে সম্পন্ন করবেন, কর সাশ্রয়ের উপায়গুলি কি, এগুলি সবই মৌলিক বিষয়, কিন্তু এগুলো বোঝাই আর্থিক শিক্ষার শুরু। দেখুন, ডিগ্রি আপনাকে চাকরি পেতে পারে, কিন্তু আর্থিক জ্ঞান আপনাকে পছন্দ দেয়। যেমন, আপনার যদি অর্থ সম্পর্কে ধারণা থাকে, তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি পূর্ণকালীন চাকরি করবেন নাকি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় করবেন। আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি 10 বছর পরে অবসর নিতে চান কিনা। ঋণ নেওয়া হোক বা সারা জীবন কাজ করে যাওয়া হোক, আর্থিক শিক্ষা তোমাকে এমনভাবে ক্ষমতায়িত করে যে তুমি তোমার টাকাকে ভয় পাও না, বরং তা বুঝতে পারো এবং তা কাজে লাগাও। এখানেই ধনী বাবা দরিদ্র বাবা আমাদের জীবনের সবচেয়ে বড় সত্যের সাথে পরিচয় করিয়ে দেয় যে যদি তুমি সত্যিই ধনী হতে চাও, তাহলে সারা জীবন চাকরির পিছনে দৌড়াও না। টাকা বুঝতে পারো, টাকা কি, এটি কিভাবে কাজ করে এবং কিভাবে বৃদ্ধি পায় তা জানো। কারণ টাকা কেবল বেতন থেকে আসে না, এটি সঠিক চিন্তাভাবনা, কিছু সঠিক সিদ্ধান্ত এবং সঠিক অভ্যাস থেকে আসে। এবং এই চিন্তাভাবনা, এই বোধগম্যতা আমাদের স্কুলে শেখানো হয় না। না টাকার ওপর কোনো ক্লাস আছে, না এমন কোনো শিক্ষক নেই যিনি আমাদের বলেন কিভাবে EMI-তে ডুবে যাবেন না, অথবা আমাদের টাকাকে ভয় পাওয়া উচিত নয়। আমাদের এটিকে দিক নির্দেশনা দিতে হবে। টাকা বোঝা একটি শিল্প, আর এই শিল্প তারাই শিখেছে যারা জীবনে বড় কিছু করতে চায়। বইয়ের সংখ্যা এবং ডিগ্রি আপনার পকেট ভরে দিতে পারে, কিন্তু আর্থিক শিক্ষা আপনার জীবন বদলে দিতে পারে। তাই যদি আজ পর্যন্ত তুমি কেবল একাডেমিক শিক্ষার ওপর নির্ভর করে থাকো, তাহলে এখনই তোমার মনে একটি নতুন অধ্যায় খোলার সময়, যেখানে তুমি কেবল কাজ করো না, টাকা তোমার জন্য কাজ করে। ভয় এবং লোভ এমন দুটি ফাঁদ যা আমাদের সারা জীবন অর্থ থেকে দূরে রাখে। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন বেশিরভাগ মানুষ জীবনে ধনী হতে পারে না? কেন মানুষ বছরের পর বছর কঠোর পরিশ্রম করে কিন্তু কখনো আর্থিকভাবে স্বাধীন হতে পারে না? উত্তরটি খুব স্পষ্ট। টাকা মানুষকে পরাজিত করে না, তাদের ভিতরের ভয় এবং লোভ তাদের পরাজিত করে। যদি এমন কিছু থাকে যা আমাদের সিদ্ধান্তে সবচেয়ে বেশি হস্তক্ষেপ করে, তবে তা হলো আমাদের আবেগ, এবং অর্থের ক্ষেত্রে এই আবেগগুলি আরও শক্তিশালী হয়ে ওঠে। বেশিরভাগ মানুষ যুক্তি দিয়ে নয়, বরং ভয়ে বা লোভ দিয়ে অর্থ সম্পর্কিত সিদ্ধান্ত নেয়, এবং তারপরে এর গোলধান্ধায় আটকা পড়ে এবং তাদের পুরো জীবন আর্থিক চাপে কাটায়। এখন প্রথমে ভয় সম্পর্কে কথা বলা যাক। একজন সাধারণ মানুষের সবচেয়ে বড় ভয় কি? চাকরি হারানো, অর্থ ফুরিয়ে যাওয়া বা নতুন কিছুতে ব্যর্থ হওয়া। এই ভয় আমাদের বারবার আরামের অঞ্চলে থাকতে বাধ্য করে। আমরা বলি, আমি একটি চাকরি করছি, তাই না? ঠিক আছে, আমি EMI দিতে সক্ষম, এটি ভালো চলছে। কিন্তু এই চিন্তাভাবনার মধ্যে লুকিয়ে আছে এমন একটি ভয় যা আমাদের বৃদ্ধি থেকে বিরত রাখে। কল্পনা করুন যে একজন ব্যক্তি শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান, কিন্তু সে ভয় পায় টাকা হারিয়ে গেলে ক্ষতি হবেই, আমি আর্থিক বিশেষজ্ঞ নই, আর সে চেষ্টা না করেই পিছু হটে যায়। সে বোঝে না যে প্রতিটি কাজে ঝুঁকি আছে, কিন্তু সেই ঝুঁকি বুঝতে পারা, শেখা এবং ধীরে ধীরে পদক্ষেপ নেওয়াই বুদ্ধিমানের কাজ। এবার আসি লোভের দিকে। এটা ভয়ের চেয়েও বেশি বিপজ্জনক, কারণ ভয় আমাদের থামায়
কিন্তু লোভ আমাদের অন্ধ করে তোলে। লোভ বলে, একবার বড় টাকা বিনিয়োগ করলেই তোমার জীবন সুন্দর হয়ে যাবে। আর এই চিন্তাভাবনা নিয়ে মানুষ এমন জায়গায় টাকা বিনিয়োগ করে যেখানে তাদের অভিজ্ঞতা বা জ্ঞান নেই। উদাহরণ হিসাবে বলা যায়, একটি ছেলে দ্রুত ধনী হওয়ার জন্য তার পুরো সঞ্চয় ক্রিপ্টোতে বিনিয়োগ করে। সে বুঝতে পারে না সে কি বিনিয়োগ করছে। ইউটিউবে কেউ বলেছিল যে সে 10 গুণ রিটার্ন পাবে, এবং সে বিনিয়োগ করেছে। কয়েক সপ্তাহের মধ্যে বাজার পড়ে যায় এবং সমস্ত টাকা চলে যায়, এবং তারপর সে বলে যে বিনিয়োগ করা অর্থহীন, আমি আর কখনো এটা করব না। এবার ভাবুন, বিনিয়োগের ভুল ছিল নাকি সেই লোভ যা না বুঝে এবং না জেনে কেবল ফলাফল চায়? ভয় এবং লোভ উভয়ই চরম, এবং উভয়ই আপনার আর্থিক সিদ্ধান্তকে দুর্বল করে তোলে। একজন তোমাকে পিছনে টেনে নেয়, আর অন্যজন তোমাকে অন্ধভাবে এগিয়ে ঠেলে দেয়। কিন্তু আসল খেলোয়াড় হল সেই যে তাদের উভয়কেই চেনে এবং তাদের মধ্যে ভারসাম্য বজায় রেখে এগিয়ে যায়। বিনিয়োগকারী হওয়ার প্রথম দক্ষতা হল নিজেকে আবেগগতভাবে শক্তিশালী রাখা। যদি তুমি ভয় পাও, তাহলে সেখান থেকে পালিয়ে যেও না, বরং বুঝতে পারো কেন আমি ভয় পাচ্ছি। আমি কি এই বিষয়ে কিছু জানি না? তাই আসুন শিখি, আসুন গবেষণা করি, জ্ঞানী ব্যক্তিদের সাথে কথা বলি, ধীরে ধীরে পদক্ষেপ নেই, এবং প্রলোভন দেখা দিলে থেমে যাই। ভাবি, আমি কি আবেগগতভাবে এই সিদ্ধান্ত নিচ্ছি? আমার কাছে কি সঠিক তথ্য আছে? আমি কি ক্ষতি সামলাতে পারব? যদি উত্তর না হয়, তাহলে এক ধাপ পিছিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। অর্থের জগতে সিদ্ধান্ত নেওয়া একটি মনের খেলা, এবং যে শিক্ষিত এবং আবেগপ্রবণ নয়, কেবল সেই ব্যক্তি এই খেলায় জয়ী হয়। তাই নিজেকে জ্ঞান দিয়ে সজ্জিত করুন, যাতে আপনি প্রতিটি পরিস্থিতিতে আত্মবিশ্বাসী থাকতে পারেন। আরেকটি বিষয়, ভয় এবং লোভ কেবল বিনিয়োগই নয়, উপার্জন এবং ব্যয়কেও প্রভাবিত করে। অনেকেই কেবল ভয় পাওয়ার কারণে তাদের চাকরি ছেড়ে দিতে অক্ষম। নতুন কাজটি কাজ করবে কিনা কে জানে? একই সাথে কিছু মানুষ বিলাসবহুল জিনিসপত্র কেনে কারণ তারা অন্যদের কাছে তা দেখাতে চায়, এবং সেই লোভ তাদেরকে ইএমআইয়ের জলাভূমিতে নিয়ে যায়। তাই যদি তুমি সত্যিই আর্থিকভাবে মুক্ত হতে চাও, তাহলে প্রথমে তোমার আবেগ বুঝতে পারো। ভয় থেকে পালিয়ে যেও না, তার সাথে কথা বলো এবং তোমার জ্ঞান দিয়ে তাকে পরাজিত করো। লোভকে তোমার জীবনের রাজা বানিও না, এটা নিয়ন্ত্রণ করো। এটা সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। একটা ছোট্ট নীতি মনে রেখো, উপার্জনের আগে শেখো এবং তারপর পদক্ষেপ নাও। আর যখন তুমি পদক্ষেপ নিবে, তখন ভয় বা লোভের বশবর্তী হয়ে নয়, বুদ্ধিমানের সাথে তা গ্রহণ করো। তবেই তুমি দীর্ঘমেয়াদে সম্পদ তৈরি করতে পারবে এবং প্রকৃত স্বাধীনতা অনুভব করতে পারবে। এই পুরো যাত্রায় আরও একটি বিষয় মনে রেখো, তোমার চিন্তাভাবনা তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে। যদি তোমার চিন্তাভাবনা ভীরু হয়, তাহলে তুমি যত টাকাই উপার্জন করো না কেন, তুমি সব সময় অনিরাপদ বোধ করবে। আর যদি তোমার চিন্তাভাবনা লোভী হয়, তাহলে তোমার যত টাকাই থাকুক না কেন, তুমি সব সময় কম বোধ করবে। তোমার চোখ সব সময় তোমার কাছে যা নেই তার ওপর থাকবে, এবং তুমি যা আছে তার প্রশংসা করতে ভুলে যাবে। লোভ এমন একটি ফাঁদ যা তুমি কখনোই ভাঙতে পারবে না। এটি তোমাকে পূর্ণ করে। তুমি যত বেশি পাবে, তত বেশি তুমি চাইবে। আর এই প্রক্রিয়ায় তুমি এমন সিদ্ধান্ত নিবে যা তোমার উপকার করবে না, বরং ক্ষতি করবে। সেটা ভুল বিনিয়োগ হোক, অপচয় হোক, বা অন্যদের সাথে অপ্রয়োজনীয় তুলনা হোক। অতএব তোমার চিন্তাভাবনার ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ। ভয় তোমাকে পিছনে টেনে ধরবে না, লোভ তোমাকে অন্ধ করবে না। তোমাকে তোমার আবেগ চিনতে হবে। তোমাকে বুঝতে হবে কখন তুমি ভয়ের কারণে থেমে যাচ্ছ এবং কখন তুমি লোভের কারণে দৌড়াচ্ছ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আর্থিক বিষয়ে নিজেকে শিক্ষিত করে চলা। কারণ যখন তোমার কাছে সঠিক তথ্য থাকবে, তখন তুমি অযথা ভয় পাবে না বা চিন্তা না করে লোভে আটকা পড়বে না। এই বইয়ের সবচেয়ে বড় এবং আবেগগত শিক্ষা হলো, অর্থ উপার্জনের আসল খেলা সংখ্যার নয়, মানসিকতার। যে ব্যক্তি ভয় এবং লোভের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সক্ষম, যে ব্যক্তি নিজেকে সততার সাথে প্রশ্ন করতে সক্ষম, কেবল সেই ব্যক্তি এই খেলায় দীর্ঘ সময় ধরে টিকে থাকে এবং জয়ী হয়। সম্পদ কেবল ব্যাংক ব্যালেন্সে নয়, আসল সম্পদ হলো চিন্তাভাবনা, সিদ্ধান্ত এবং সেই শান্তিতে যা আসে যখন তুমি তোমার অর্থের মালিক হয়ে যাও, তার দাস নয়। অনেকেই বিশ্বাস করেন যে টাকা রোজগার ভাগ্যের ব্যাপার। কেউ কেউ বলেন যে তার পরিবার ধনী ছিল, আবার কেউ কেউ বলেন যে তার মন ব্যবসার জন্য তৈরি। কিন্তু সত্যটা কি? টাকা রোজগার কি আসলেই বিশেষ মানুষের শক্তি? না, টাকা রোজগারও একটা দক্ষতা, ঠিক যেমন সাইকেল চালানো, রান্না করা, ভাষা শেখা। এখন একবার ভাবুন, যখন আপনি প্রথমবার সাইকেল চালাতেন, তখন কি আপনি আটকে না গিয়ে সোজা হাঁটতে শুরু করেছিলেন? না, তাই না? আপনি অনেকবার পড়ে গিয়েছিলেন এবং আঘাত পেয়েছিলেন, কিন্তু তারপর আপনি শিখেছিলেন। এবং এমন একটা দিন এসেছিল যখন আপনি হাতল না ছেড়ে সাইকেল চালানো শুরু করেছিলেন।
একইভাবে আর্থিক সাক্ষরতা অর্থাৎ অর্থ বোঝাও শেখার মতো বিষয়। এটি জাদু নয়, এটি একটি অনুশীলন। পার্থক্য হলো আপনি যদি সাইকেল চালানো শেখেন তাহলে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন, কিন্তু আপনি যদি টাকা ব্যবহার করতে শেখেন তাহলে আপনি জীবনের যে কোনো জায়গায় পৌঁছাতে পারবেন এবং অন্যদেরও সাথে নিয়ে যেতে পারবেন। একটি ছোট শহরের একটি মেয়ে ছিল, ধরা যাক তার নাম ছিল রাধা। রাধার শৈশব কেটেছে তার বাবার মুদির দোকানে। স্কুল থেকে ফিরে আসার সাথে সাথেই সে দোকানে বসে থাকত। কখনো সে হিসাব রক্ষণে সাহায্য করত, কখনো জিনিসপত্র গুছিয়ে রাখত, কখনো গ্রাহকদের সাথে কথা বলতো। ছোটবেলায় এই সবই তার কাছে একঘেয়ে লাগত, কিন্তু তার বাবা বলতেন, মেয়ে, পড়াশোনা গুরুত্বপূর্ণ, কিন্তু টাকা বোঝা আরও গুরুত্বপূর্ণ। ধীরে ধীরে রাধা বুঝতে শুরু করে যে কোন জিনিস কত পরিমাণে বিক্রি হয়, কোনটা বেশি লাভ দেয়, কোনটা অপ্রয়োজনীয়ভাবে টাকা আটকে রাখে। সে দোকানের ছোট ছোট সিদ্ধান্ত নিজেই নিতে শুরু করে। দ্বাদশ শ্রেণীতে পৌঁছানোর পর সে এক্সেল শিখেছিল, ইনভেন্টারি ম্যানেজমেন্ট শিখেছিল, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যা সে শিখেছিল তা হলো টাকার আসল অর্থ। কলেজে যাওয়ার সময় রাধার কাছে কোনো বড় ডিগ্রি ছিল না, কিন্তু শৈশবে তাকে যে ব্যবসায়িক জ্ঞান শেখানো হয়েছিল তার মধ্যে তার ছিল অনলাইন মুদিখানার ট্রেন্ড। শুরু হওয়ার সাথে সাথে সে বাবাকে বলেছিল যে দোকানগুলি অতীতের কথা। বাবা, আমরা কেন হোম ডেলিভারি করি না? বাবা কিছুটা দ্বিধা নিয়ে হ্যাঁ বলেছিল। রাধা ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে তার দোকানের নম্বর দিয়েছিল। এখন ঘরে বসে মুদিখানার জিনিসপত্র পান, শুধু একটি ফোন করো। প্রাথমিকভাবে 5 থেকে 10টি অর্ডার আসত, তারপর 50 জন এলো, তারপর 500 জন হয়ে গেল। আজ সেই রাধাই একটি অনলাইন মুদিখানার প্ল্যাটফর্ম চালাচ্ছেন, যেখানে 10 জনেরও বেশি ডেলিভারি বয়, 500 জনেরও বেশি দৈনিক গ্রাহক এবং মাসিক লক্ষ লক্ষ টাকা লেনদেন। তিনি MBA করেননি, কিন্তু অর্থের বোঝাপড়া তার ডিএনএতে স্থাপন করা হয়েছিল, কারণ তিনি সেই দক্ষতা অর্জন করেছিলেন। এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে অর্থ উপার্জন কোনো ডিগ্রি, পারিবারিক পটভূমি বা IQ এর ওপর নির্ভর করে না। অর্থ উপার্জনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি হল শেখার ইচ্ছা এবং বোঝার অভ্যাস। এখন আপনি ভাবতে পারেন, কিন্তু আমার কোনো দোকান নেই, তাহলে আমি কিভাবে শিখব? এটা খুব সহজ ভাই। আজকের সময় লোকেরা ইউটিউব, গুগল, ইনস্টাগ্রাম রিলসে আর্থিক শিক্ষা দিচ্ছে। SIP কি, মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে, শেয়ার বাজারের মূল বিষয়গুলি কি, আপনি এই সমস্ত কিছু বিনামূল্যে শিখতে পারেন। এবং আপনি যদি সিরিয়াস হন তবে অর্থ প্রদানের কোর্সও পাওয়া যায়। শেখার কোনো বয়স নেই, এবং যত তাড়াতাড়ি আপনি অর্থ বুঝতে পারবেন ততই ভালো। বাস্তবিক অর্থে বলতে গেলে, যদি আপনি আজ 1000 টাকা উপার্জন করেন এবং আপনি এর মধ্যে 200 টাকা সঞ্চয় করতে সক্ষম হন, তাহলে সেই 200 টাকা সঠিক জায়গায় বিনিয়োগ করে আগামী 2 বছরে আপনি 1000 টাকা উপার্জনের দক্ষতা বিকাশ করতে পারেন। কারণ আপনি অর্থ নিয়ে খেলতে শিখছেন, আপনি অর্থের সংখ্যা বৃদ্ধি করতে শিখছেন। আপনাকে কেবল নিজের মধ্যেই বিশ্বাস স্থাপন করতে হবে যে অর্থ আমার জীবনে আসতে পারে। যদি আমি এটা বুঝতে পারি তাহলে এটা সম্মান করি এবং এর চতুরতা শিখুন। আর হ্যাঁ, আরও একটা জিনিস, অর্থ উপার্জন করা এক জিনিস, কিন্তু এটা পরিচালনা করা এবং বৃদ্ধি করা অন্য জিনিস। অনেকেই অর্থ উপার্জন করে কিন্তু সঠিক জায়গায় বিনিয়োগ করে না বা এটা সব ব্যয় করে না। অতএব অর্থ উপার্জনের দক্ষতার সাথে অর্থ ম্যানেজমেন্টের জ্ঞানও শিখুন। দেখুন ভাই, আপনি যদি বসে থাকেন যে অর্থ উপার্জন করা আমার ক্ষমতার মধ্যে নেই, তাহলে আজই এই ভুল ধারণাটি ভেঙে ফেলুন। কারণ অর্থ উপার্জনের দক্ষতা শেখা যায়, যে কেউ এটা শিখতে পারে, সে গ্রামের ছেলে হোক বা ছোট শহরের মেয়ে হোক। দক্ষতা তৈরি করুন, ধীরে ধীরে অর্থ আপনার পিছু পিছু আসবে। আর মনে রাখবেন, অর্থ নিজে নিজে আসে না, এটাকে ডাকতে হয়। আর ডাকতে হলে একটা ভাষা প্রয়োজন, সেটা হলো আর্থিক ভাষা। তুমি যত বেশি শিখবে তত বেশি বুঝবে, আর যত বেশি বুঝবে তত বেশি তুমি বড় হবে। এই বইটি আমাদের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শিখিয়েছে যে টাকা কেবল একটি নোট বা মুদ্রা নয়, এটি একটি হাতিয়ার। যেমন একটি হাতিয়ার ব্যবহার করতে জানলে তবে এটি তোমার কাজে লাগবে, একইভাবে টাকা কোনোভাবেই ব্যবহার করা হয় না। এটা বুঝতে এবং ব্যবহার করতে জানতে হবে। রিচ ড্যাড পোর ড্যাড আমাদের সেই একই জিনিস শেখায় যা স্কুল কলেজে কখনো শেখানো হয়নি। এই বইটি অর্থ উপার্জনের চেয়ে চিন্তাভাবনা করে অর্থ উপার্জনের বিষয়ে বেশি কথা বলে। আপনার চিন্তাভাবনা পরিবর্তন করুন, আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন, জীবন স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হবে। রিচ ড্যাড পোর ড্যাডের জিনিসগুলি কি কেবল বইয়ের মধ্যে সীমাবদ্ধ, নাকি বাস্তব জীবনেও কাজ করে? উত্তর হল হ্যাঁ, এগুলি সম্পূর্ণ কার্যকর। এগুলি তাত্ত্বিক বিষয় নয়, বরং ব্যবহারিক চিন্তাভাবনা যা আপনি সহজেই আপনার দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারেন। আপনি যদি এই 4টি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনেন, তাহলে ধীরে ধীরে আপনার চিন্তাভাবনা দরিদ্র থেকে ধনী মানসিকতায় পরিবর্তিত হতে শুরু করবে এবং আপনার মাসিক সঞ্চয় সঠিক পথে ব্যবহার করতে শিখুন। প্রায়শই লোকেরা মনে করে যে আমি যদি আমার মাসিক খরচ বের করি তাহলেই যথেষ্ট,
কোথা থেকে সঞ্চয় করব। কিন্তু সত্য হল, সঞ্চয় মানসিকতা থেকে শুরু হয়, আয় থেকে নয়। একজন ব্যক্তি প্রতি মাসে 15,000 টাকা আয় করার পরেও 1,000 টাকা সঞ্চয় করতে পারে, এবং কেউ 1 লক্ষ টাকা আয় করতে পারে এবং এখনও শূন্য সঞ্চয় থাকে। পার্থক্য আয়ে নয়, চিন্তাভাবনায়। যখনই টাকা আসে, প্রথমে নিজেকে পরিশোধ করুন, অর্থাৎ প্রথমে সঞ্চয় বের করো এবং তারপর খরচের কথা ভাবো। আর সেই সঞ্চয় ব্যাংকে রেখে যেও না, সঠিক দিক নির্দেশনা দাও, আর্থিক শিক্ষা নাও, স্থায়ী আমানত নয়। মিউচুয়াল ফান্ড বুঝো, এসআইপির সুবিধে নাও এবং ধীরে ধীরে ইকুইটি, রিট বা ডিজিটাল সম্পদের দিকে এগিয়ে যাও। টাকা যখন এক জায়গায় বসে থাকে তখন ঘুমিয়ে পড়ে, এবং যখন সঠিক জায়গায় বিনিয়োগ করা হয় তখন তা তোমার জন্য কাজ করতে শুরু করে। তাই দায়বদ্ধতার পরিবর্তে সম্পদ কেনো, শো অফের পেছনে দৌড়ো না। এখন এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসটা ভালো দেখায় সেটা আর্থিকভাবে ঠিক নাও হতে পারে। নতুন বাইক, ইএমআই সহ গাড়ি, বড় টিভি বা ব্র্যান্ডেড ফোন, এগুলি সবই দায়বদ্ধতা, যদি তারা তোমার পকেট থেকে টাকা বের করে। অন্যদিকে যদি তুমি একটু বুদ্ধিমত্তা ব্যবহার করে এমন একটি বাড়ি কেনো যা তুমি ভাড়া দিতে পারো, অথবা এমন একটি ডিজিটাল কোর্স তৈরি করো যা বারবার বিক্রি হয়, তাহলে তুমি একটা সম্পদ তৈরি করেছ। প্রতিবার যখন তুমি কিছু কিনতে যাও, নিজেকে কেবল একটি প্রশ্ন করো, এই জিনিসটা কি আমার জন্য কাজ করবে, নাকি আমি সারা জীবনের জন্য কাজ করে যাব? এই প্রশ্ন তোমার আর্থিক জীবন বদলে দিতে পারে। 3টি ভয় এবং লোভ বুঝো এবং তারপর এগুলোর ওপরে উঠে যাও। আমাদের অনেকেই ভালো ধারণা এবং সুযোগ হাতছাড়া করি, কারণ আমাদের ভেতরের ভয় আমাদের এগিয়ে যেতে বাধা দেয়। টাকা হারিয়ে গেলে মানুষ কি বলবে, এত ঝুঁকি কেন নেব, এই প্রশ্নগুলো আমরা নিজেদেরকে বারবার জিজ্ঞাসা করি। অন্যদিকে অনেক সময় আমরা এত দ্রুত ধনী হতে চাই যে লোভের বশে সিদ্ধান্ত নিই, যার ফলে আমাদের বিশাল ক্ষতি হয়। না বুঝে ক্রিপ্টোকারেন্সিতে ঝাঁপিয়ে পড়া, ভুয়া বিনিয়োগ প্রকল্পে টাকা বিনিয়োগ করা, অথবা বন্ধুর কথা শুনে অন্ধ ঝুঁকি নেওয়া, এগুলি সবই লোভের লক্ষণ। এই বইটি আমাদের শিখিয়েছে যে ভয় এবং লোভ খারাপ নয়, তবে এগুলো বোঝা এবং নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ। যখন আপনি নিজেকে আর্থিক জ্ঞান দিয়ে সজ্জিত করেন, তখন আপনি যুক্তিসঙ্গতভাবে চিন্তা করেন, আবেগগতভাবে নয়, এবং এই চিন্তাভাবনা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। টাকা উপার্জন করা জাদু নয়, এটি একটি শেখার দক্ষতা। অনেকেই বিশ্বাস করেন যে ধনী হওয়ার জন্য ভাগ্য অথবা ধনী বাবার প্রয়োজন, কিন্তু এই বইটি এই চিন্তাভাবনাকে সম্পূর্ণরূপে ভেঙে দেয়। রবার্ট বলেন যে প্রতিটি ব্যক্তি অর্থ উপার্জনের দক্ষতা বিকাশ করতে পারে, সে যে পটভূমি থেকেই আসুক না কেন। শুরুটা ছোট হতে পারে, যেমন সাইড হ্যাসেল করা, ফ্রিল্যান্সিং শেখা বা কিছু খণ্ডকালীন কাজ করা, কিন্তু তোমার বোধগম্যতা বৃদ্ধির সাথে সাথে তুমি আরও বড় পদক্ষেপ নিতে শুরু করবে। রাতারাতি কোনো দক্ষতা আসে না, কিন্তু যদি তুমি প্রতি সপ্তাহে 2 ঘন্টাও টাকা এবং বিনিয়োগের জ্ঞান অর্জনের জন্য ব্যয় করো, তাহলে 1 বছর পর তুমি সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে যাবে। এখন কল্পনা করো যদি তুমি এই 4টি জিনিস সত্যিকার অর্থে অনুসরণ করো। আয়ের আগে নিজেকে মূল্য দাও এবং তোমার সঞ্চয় বৃদ্ধি করো। আয়বর্ধক সম্পদে বিনিয়োগ করো, শো অফের জন্য নয়। আর্থিক সিদ্ধান্ত বুদ্ধিমানের সাথে নাও, আবেগগতভাবে নয়। নতুন অর্থ উপার্জনের দক্ষতা শেখো। তুমি কি আজকের চেয়ে ভালো জীবনযাপন করতে পারো না, এমনকি যদি তা ছোট হয়? অনেকেই মনে করেন যে সম্পদ অনেক দূরের বিষয়, কিন্তু বাস্তবে এটা কেবল চিন্তার দূরত্ব। ধনী বাবা দরিদ্র বাবা আমাদের কেবল অর্থ সম্পর্কে শিক্ষা দেয় না, এটি আমাদের নিজেদের সম্পর্কে ভাবতে বাধ্য করে যে আমি এতক্ষণ পর্যন্ত যা ভেবেছিলাম তা সঠিক ছিল নাকি কেবল শেখানো হয়েছিল। আমি কি সত্যিই আমার অর্থের মালিক, নাকি এমন একজন ব্যক্তি যে সারা জীবন এর পিছনে ছুটে চলেছে? এই বইটি আমাকে এবং লক্ষ লক্ষ মানুষকে টাকা দেখা, বোঝা এবং বন্ধুত্ব করার জন্য একটা নতুন চোখ দিয়েছে, এবং এটাই এর আসল জাদু। এই বইটি কেবল আপনাকে ধনী করে না, এটি আপনাকে মুক্ত করে। কারণ শেষ পর্যন্ত বইগুলি কেবল পৃষ্ঠা নয়, জীবনকে দেখার জন্য এটি একটি নতুন দৃষ্টিকোণ। যদি এই ভিডিওটি আপনার চিন্তাভাবনাকে একটুও নাড়া দিয়ে থাকে, যদি আপনি মনে করেন যে অর্থের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি একটুও পরিবর্তিত হচ্ছে, তাহলে এটিকে লাইক করুন, যাতে আমরা জানতে পারি যে আমরা সঠিক পথে এগিয়ে যাচ্ছি। এবং যদি আপনি চান যে আমরা আপনার চিন্তাভাবনাকে এতটা গভীরভাবে পরিবর্তন করতে থাকি, তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ পরবর্তী বইটি আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হতে পারে। নিচে কমেন্ট করে আমাদের জানান যে আপনি এই অডিও বইয়ের সারাংশটি কেমন পছন্দ করেছেন।
আর আরেকটা কথা, যদি এই বইটি আপনাকে আপনার হৃদয়ের সাথে যুক্ত করে, তাহলে এটিকে কেবল সারাংশে রেখে যাবেন না, এটি সম্পূর্ণ পড়ুন, আপনার মনে বিনিয়োগ করুন। কারণ যিনি এই বইগুলি গুরুত্ব সহকারে পড়েন, তিনি প্রায়শই জীবনে পিছিয়ে থাকেন না। আপনি বইটি কাগজের বইয়ে নেন বা অডিও বইয়ে শুনুন, কেবল নিশ্চিত হন যে প্রতিটি পৃষ্ঠা আপনাকে ধনী হওয়ার মানসিকতায় পূর্ণ করবে। এই ভিডিওটি একটি শিক্ষামূলক এবং রূপান্তরিত সারাংশ, যার উদ্দেশ্য হল আপনাকে ইন্সপায়ার করা এবং এই বইটি পড়ার অনুপ্রেরণা দেওয়া। এটি আর্থিক সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য, বিশেষ করে সেই সব মানুষের মধ্যে যারা স্কুল থেকে অনেক কিছু শিখেছেন কিন্তু অর্থের ভাষা শিখেছেন না। এতে বলা বিষয়গুলি লেখক রবার্ট কিওসাকি এবং শ্যারন লেক্টরের মূল ধারণার উপর ভিত্তি করে তৈরি, এবং আমরা কপিরাইট সুরক্ষিত উপায়ে সেগুলি সরলীকৃত করেছি এবং আপনার কাছে এনেছি যাতে আপনি কোনো ভয় ছাড়াই শিখতে এবং এগিয়ে যেতে পারেন। আপনি যদি এই বইটি সম্পূর্ণ পড়তে চান, তাহলে লিঙ্কটি বর্ণনায় রয়েছে। আপনি সহজেই সেখান থেকে এই বইটি কিনতে পারেন। বইগুলি কেবল পৃষ্ঠা নয়, এগুলি জীবন দেখার জন্য নতুন চশমা। কখনো কখনো একটি পৃষ্ঠা আপনার পুরো জীবনের পথ পরিবর্তন করতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের ভিডিওটি এখান পর্যন্ত দেখেছেন। নিজের যত্ন নিন এবং এগিয়ে যান। আমরা সবাই একসাথে যাত্রা করছি।